এসভিএফ ইজ দ্য রিজন ওয়াই আমি তোমার সাথে আজ এখানে বসে ইন্টারভিউটা করছি। এই যে টরেন্ট, আমার আমার তো একেবারেই বলা উচিত না, দের আর নো স্মল রোলস, দের আর অনলি স্মল অ্যাক্টর। আমাদের ছবিতে নন্দর কোনো আর্ট নেই, হি ডাজন্ট হ্যাভ এন আর্ক। যে বিক্রম রাথোর হিসেবে উনি যখন জওয়ানের ইন্টারভাল ব্লকে ওই বাবা হিসেবে যখন উনি ঢোকেন, টম ক্রুজকে বলা হচ্ছিল যে আপনি সিনেমা বাঁচিয়েছেন। প্রথম ছবি দেখার অভ্যেস সেটা কিন্তু ওই হিন্দি ছবি দেখেই হয়েছিল। এত কিছু বললাম তো, লেটস বি অনেস্ট, এ ভাই আমি বিশাল বড়, লেটস বি অনেস্ট, এখন শাহরুখ খান এটাকে এখন এক্সপ্লেন করতে গেলে একটা আরেকটা সেশন লাগবে। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। পয়ে পারিয়া পয়ে প্রেম ট্রেম, যদিও ময়ে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে আছে, বাট আজকে কথা হবে পারিয়া নিয়ে, কথা হবে সৌম্য মুখার্জির চরিত্র নিয়ে, তার চরিত্রায়ন নিয়ে, তার পারিয়ার জার্নি নিয়ে। সৌম্যদা, তোমাকে স্বাগত আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ সো মাচ। তো বলো, কেমন এই মুহূর্তে রেসপন্স পাচ্ছ পাবলিকের থেকে? এই থার্ড উইক জাস্ট শুরু হতে চলেছে, এই সময় দাঁড়িয়ে দেখো, প্রথমত তোমাকে ধন্যবাদ, কারণ তোমার রিভিউ আমি দেখেছি, তোমাদের রিভিউ আমি দেখেছি, তোমরা যেভাবে এই ছবিটাকে সাপোর্ট করেছো, তোমরা যেভাবে সত্যি কথা বলছি যে তোমরা যেভাবে পুশ করেছো ছবিটাকে, সেটা সত্যি মানে আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস ফর ইট। এবং প্রথম দিন থেকে সেটা মানে যখন রিলিজ করেছিল সিনেমাটা, সেই শুক্রবার, সেই শনিবার, সেই রবিবার, এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ধরনের রেসপন্স দেখেছিলাম ছবিটার, সেটা আমি কি বলবো, মানে সেটার সাথে তুলনা করার মতন হয়তো কিছু আমি দেখিনি বিগত 2-3 বছরে আমি যে ছবিগুলোর সাথে যুক্ত ছিলাম। তার তার মানে তার সব থেকে বড় কারণ হচ্ছে যে মানে ধরো অফকোর্স মানে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে খুব ভালো পারফর্ম করেছিল পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, কিন্তু এই ছবিটা তো একটা অন্য ধরনের ছবি। প্রথমত একটা বাংলা ছবি, সেকেন্ড অফ অল হচ্ছে যে মানে এই ছবিকে ঘিরে যে ডিসকাশনটা হচ্ছে, দেখো আমি জানি না কত টাকা রোজগার করেছে ছবিটা, সেই টাকার নিরিখে আমি কোনো স্টেটমেন্ট দিতে চাই না, এবং আমি মনেও করি না যে সবসময় যে মানি শুড বি দ্য বেঞ্চমার্ক অর দ্য ওয়ে উই শুড জাজ সামথিং। কিন্তু যে ডিসকাশনটা হচ্ছে এই ছবিটাকে নিয়ে সব সময় সব জায়গায়, সেইটা আমার কাছে মানে মানে সেটা আমি খুব এনজয় করছি। দেখো, নানান ধরনের জিনিসপত্র নিয়ে ইন্টারপ্রিটেশন হচ্ছে, যে এটা এই এই চরিত্রর ইন্টারপ্রিটেশনটা হলো এটা, ওই চরিত্রর ইন্টারপ্রিটেশন হলো সেটা, এই ধরনের যে নানান ধরনের জিনিসপত্র হচ্ছে, আমার চরিত্রটাকে নিয়ে যে এই যে কাটাছেঁড়া করা হচ্ছে, লোকে নিজের মতন করে ইন্টারপ্রেট করছে, খুবই ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে কার জন্য জানো? এটা হচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের জন্য। কারণ এই আমরা সবাই যদি 100 দিয়ে থাকি, ওই মানুষটা 200 দিয়েছে। এবং তুমি টিমের যে কোনো মেম্বারের সাথে যদি কথা বলো, তারা সবাই একই জিনিস বলবে যে এই মানুষটা যেভাবে খেটে এই ছবিটাকে তৈরি করেছে সেটা অকল্পনীয়। কারণ মনে রাখতে হবে যে তথাদা টেলিভিশনে অভিনয় করে, তো সেখানে একটা অনেকটা সময় চলে যায় তথাদার দিনে। সেটা মানে সেটা করে রিহার্সাল করা, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের সাথে, নিজের টিমের সাথে মিটিংস করা, এই যে যখন প্রমোশন চলছিল, আমি একটা অন্য সাক্ষাৎকারেও বলেছি এই কথাটা, যে সকালে মাস্টারিং এ বসছে, দুপুরবেলা প্রমোশন করছে, বিকেল বেলা গিয়ে সিরিয়ালে অভিনয় করছে, এ অসম্ভব একটা জিনিস। এবং হি ইজ ভেরি ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। মানে এমন নয় যে আচ্ছা ঠিক আছে আমি এটাও একটু করবো ওটাও একটু করবো, ছবির ক্ষেত্রে ভেরি প্যাশনেট এন্ড ভেরি ডেডিকেটেড। সব থেকে বেশি খুশি কথা না। তো থ্যাংক ইউ, অ্যান্ড অ্যাজ আই সেড মানে থ্যাংক ইউ, thanks to each and every member of your community for supporting this film so much. তো এর আগে তোমাকে বাংলায় আমরা যদি বলি প্রেম টেমে বলি, কিংবা পরবর্তীকালে ক্লিকের একটা কাজ হলো ইতি মেমোরিজ, আই থিংক নামটা ইতি মেমোরিজ। হ্যাঁ, মোস্টলি তোমাকে আমরা লাভার বয় ইমোজি দেখেছি, যদিও পরবর্তীকালে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে একটা অন্য, যদিও ইতি মেমোরিজ আর লাভটা খুব একটা ছিল না, যারা গল্পটা জানে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা সিরিজ, যদিও আমার খুব
খুব ভালোবাসার জায়গা ওই ওই সিরিজটা। মানে আমি খুব এনজয় করেছিলাম ওই সিরিজটা করে। খুব কম বাজেটের একটা সিরিজ যদিও, এবং তার মধ্যে কোনো টুইস্ট বা টার্ন নেই, কিন্তু আমার ওই প্রিমাইসটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, এনিওয়ে ভেরি সরি টু ইন্টারাপ্ট ইউ। সেখান থেকে একটা পোলস অ্যাপার্ট চরিত্র আমরা বাংলা ছবি নিরিখে যদি বলি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে একটা অন্য শেডে তোমাকে আমরা দেখেছি, বাট এখানে ওই শেডটাই আমরা পাচ্ছি যেটা আমরা বলিউডের ছবিতে দেখলাম। তো এই শেডে এরকম একটা চরিত্র যখন প্লে করার থটটা প্রথমে মাথায় আসে, বা সেই ক্ষেত্রে তোমার মেন্টাল প্রিপারেশন কি থাকে? কারণ দুটো তো জাস্ট পোলস অ্যাপার্ট, অভিনেতা হিসেবে কি থাকে মেন্টাল প্রিপারেশন গুলো? দেখো, আমি আমার জীবনে যা কাজ করেছি প্রত্যেকটা স্পেশাল, ইচ এন্ড এভরি ওয়ার্ক ইজ ইমেন্সলি স্পেশাল টু মি। কিন্তু মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মানে অবভিয়াসলি আমার কাছে একটা অত্যন্ত স্পেশাল একটা কাজ। ওটা আমার কাছে একটা কি বলবো, মানে ওটা ওটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। আমি আজও বলছি, সেটা পারিয়া রিলিজ হয়ে যাবার পরেও সেই কথা আমি বলবো। কারণ দেখো, প্রথমত হচ্ছে যে ওটার একটা যে অডিশন প্রসেসটাই ছিল সেটা একটা সাংঘাতিক প্রসেস। ওখানে প্রচুর প্রচুর অভিনেতা অভিনেত্রীদের অডিশন করা হয়েছিল এক একটা চরিত্রের জন্য। এক তো সেটা, সেকেন্ড অফ অল হচ্ছে যে আমি ওই স্কেলের কোনো কাজ এর আগে করিনি। আমি হিন্দি বলে শুধু বলছি না, বাট ওই কাজের যে স্কেল ছিল এবং এই যে লেজেন্ডের সাথে অভিনয় করছি, অনির্বাণ ভট্টাচার্য, জিম স্যার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রানী মুখার্জি ম্যাম। ঠিক আছে, এটা তুমি মানে আমি অনেক নানান ভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি, কিন্তু এটা 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 এক্সপ্লেন করা যায় না। ইট ইজ সামথিং উইচ ইজ স্টিল আনবিলিভেবল টু মি। আমি আজও ভাবি যে ওটা 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 হলো কি করে। অবভিয়াসলি আমি খেটেছিলাম, আমি অডিশনটার জন্য প্রচন্ড খেটে প্রপারলি প্রিপেয়ার করে পাঠিয়েছিলাম। রোলটা পেয়ে আমি 4 মাস কোনো কাজও করিনি। হ্যাঁ, কিন্তু ওই রোলটার পেছনে ছিলাম। কিন্তু এটা যে ফাইনালি হওয়া, দ্যাট ইজ অলওয়েজ ভেরি স্পেশাল। তো এক তো সেটা, এবং সেকেন্ড অফ অল ওখানে যে আমি চরিত্রটাও করছিলাম সেটা খুব প্লেন ফ্ল্যাট একটা চরিত্র ছিল না। সেটার মধ্যেও একটা একটা কনভিকশন দরকার ছিল, কারণ আমি যে চরিত্রটা ওখানে করছিলাম সেটা একটা সাংঘাতিক একটা চরিত্র। হ্যাঁ, মানুষটা একেবারে যেটাকে বলে ইজ আনবিলিভেবলি ব্যাড। হ্যাঁ, বাট হি ইজ জাস্টিফাইড ফ্রম হিজ এন্ড, কারণ পয়সা কড়ির দরকার সবারই হয়। সো এক তো সেটা। এবার আসি পারিয়াতে। এবার বিষয়টা হচ্ছে যে পারিয়ার ক্ষেত্রে না একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট আমার হয়েছিল এই চরিত্রের প্রিপারেশনের জন্য, সেটা হচ্ছে যে আমি তথাদার সাথে এর আগে একবার কাজ করে নিয়েছিলাম। এক তো আমি অভিনয় করতাম তথাদার সাথে। আমি যখন 1 বছর টেলিভিশন করেছিলাম, একটাই সিরিয়াল করেছিলাম, তখন সেখানে তথাদা ছিল ভিলেন। হ্যাঁ, তো আমরা সেখানে কাজ করেছি। আমরা দিনের পর দিন গ্রিন রুমে বসে সিনেমা নিয়ে আড্ডা মারতাম। আমার খুব ভালো লাগতো সেটা। তো সেখানে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল। তারপরে গোপনে মদ ছাড়ানে আমি তথাদার সাথে কাজ করেছি। আই এম ওয়ান অফ দ্য লিড অ্যাক্টার্স ইন গোপনে মদ ছাড়ান, সেটাও এবছরই রিলিজ করবে। তো আমি তথাদার প্রসেসটা জানতাম। তারপরে হলো পারিয়া। তো এবার বিষয়টা কি হলো পারিয়ার ক্ষেত্রে, যে আমি অনেকটা জেনে গেছিলাম মানুষটার ব্যাপারে। তথাদার সাথে কাজ করলে এটা এটা তোমাকে একটু বুঝে নিতে হবে যে where is he coming from, what exactly does he mean. So একটা সার্টেন কেমিস্ট্রি আমার হয়ে গেছিল তথাদার সাথে, তৈরি হয়ে গেছিল। যদিও পারিয়ার প্রসেসটা গোপনে মদ ছাড়ানোর প্রসেসের থেকে অনেকটা আলাদা ছিল। এক তো, আর 2 নম্বর কথা হচ্ছে যে যেটা খুব ক্লিয়ার ছিল, যেটা আমি প্রত্যেকটা সাক্ষাৎকারে বলেছিলাম রিলিজের আগেও, যে এই চরিত্রটা কিন্তু প্লিজ মানে ওইভাবে দেখবেন না, নেগেটিভ ভিলেন ইত্যাদি এইভাবে কিন্তু একেবারে দেখবেন। You can't limit this character to just being a villain or just being a negative character. So সেই জন্য ওই চরিত্রটার সাইকোলজি নিয়ে কাজ করাটা খুব খুব ইম্পর্টেন্ট ছিল। আমি বলবো না খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু খুব মজারও ছিল। সেইটাই দফাদার সাথে করতাম আর কি। ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ মানে বললে 1-1.5 ঘন্টা হয়ে যাবে। জাস্ট ফ্যাসিনেটিং বিকজ ইট ইজ নট ওই আর কি, মানে পজিটিভ নেগেটিভ হিরো অ্যান্টি হিরো এইসব কিছু নেই এই ছবিটা। তো কথা যখন উঠলো একটু বলিউডের দিকে হালকা একটু জাস্ট টাচ করে নি। শাহরুখ খানের থেকে যখন প্রথমবার টুইটটা পেলে, তোমার নাম সেখানে মেনশন থাকলো, ফিলটা কি ছিল অ্যাকচুয়ালি? দা শাহরুখ খান, দা কিং খান,
from Bollywood? বিশ্বাস করো, আমার বাড়ির কাছে একটা ক্যাফে আছে যেখানে আমি গিয়ে অনেক সময় অনেকগুলো দিন এরকম হয় যে যখন আমি গিয়ে ওখানে একাই একটু কফিটা একা জাস্ট যখন প্রিপারেশন চলে, আমার বন্ধু আমাকে ফোন করে বলল যে আমি কফি খাচ্ছি, তো বন্ধু ফোন করে বলল যে শাহরুখ খানের টুইটটা দেখেছিস? এবার সে জানে যে আমি শাহরুখ খানের বিশাল বড় ভক্ত। এমন অনেক আমার বন্ধু আছে যারা জানে যে আমি একবারে পাগল ভক্ত মানুষ। তো আমি ভেবেছি যে হয়তো নতুন কোনো ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে বা সামথিং রিলেটেড টু পাঠান মেবি অর সামথিং। না, একবার গিয়ে টুইটটা দেখ। আমি আমার ফোনটা খুললাম, আমি খুব একটা টুইটার পড়ি না, তো দেখলাম। দেখে না আমি 5 মিনিট বিশ্বাস করি। আমার একজন সহকারী আছে, তাকে ফোন করে বলেছিলাম যে আচ্ছা তুমি একবার দেখো তো এটা কি সত্যি নাকি এটা ফেক প্রোফাইল বা অন্য কোনো সৌম্য মুখার্জি আছে এই ছবিতে বা কিছু। যে দাদা ইট ইজ ইউ, আর কোনো সৌম্য মুখার্জি নেই, হতে পারে না, এবং সে কেন মেনশন করবে, আর এটা ফেক প্রোফাইল না। তো এটা অবিশ্বাস্য। আই এম আ হিউজ ফ্যান অফ শাহরুখ খান। আমি তোমাকে বলছি, ফ্যানে একটা চরিত্র ছিল গৌরব বলে, আই এম গৌরব ফর শাহরুখ, ঠিক আছে? And it is as simple as that. It is as simple as that. I'm the same for Sachin Tendulkar. And আমি এটা আমি বুঝিয়ে পারবোই না কাউকে যে আমি সেদিন মানে আমার কাছে সেটা মানে এটা এই মানে শাহরুখ খান যেরকম আমার কাছে একটা ইমোশন, সেই দিনটা আমার কাছে একটা ইমোশন ছিল। আমি বলছি না যে আমার নিজের ব্যাপারে খুব একটা অ্যারোগেন্স তৈরি হয়েছিল, আমি পরের দিনই ওয়ার্কশপে ঢুকে গেছিলাম। ঠিক তার পরের দিনই আমার সকাল 9টা থেকে ওয়ার্কশপ ছিল, আই ওয়াজ ব্যাক টু ওয়ার্ক। কিন্তু এই দিনটা আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ডেজ অফ মাই লাইফ। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে আমি মানুষটাকে যেভাবে দেখি সেটা হলো যে মানুষটা শুধুমাত্র একজন অভিনেতা নন। শাহরুখ খান হলেন কি বলবো, হি ইজ এ সিম্বল অফ হোয়াট আ মিডল ক্লাস ম্যান ক্যান অ্যাচিভ ইন ইন্ডিয়া। হ্যাঁ, উনি ফেক করেননি পুরো ব্যাপারটা যে আমি খুব এই জায়গা থেকে এসেছি। মানে সবাই জানে উনি কোথা থেকে এসেছেন, দিল্লির কোন জায়গা থেকে উনি এসেছিলেন। অ্যাবসলিউটলি। অনুরাগ কাশ্যপই বলেছিলেন যে শাহরুখ খানের উপরে যদি কোনো বায়োগ্রাফি হয় তার নাম হওয়া উচিত দ্য আউটসাইডার, এন্ড ইটস ট্রু, and it is true. ঠিক আছে, তুমি I have interacted with people from Bombay, everybody believes in that. So he is a symbol of hope. আমি বলছি না আমরা কেউ কোনোদিন মানে কোনোভাবেই শাহরুখ খান হতে পারবো না। উনি নিজেও বলেছিলেন যে আমার ছেলেও শাহরুখ খান হতে পারবে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে 90s যখন লিবারালাইজেশন হচ্ছে, 80 দশকে যখন হিন্দি সিনেমা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন একজনকে দরকার ছিল। যেরকম 70s there was অমিতাভ বচ্চন, সেরকম সালমান খান, আমির খান, শাহরুখ খান তৈরি হলো। এবং শাহরুখ খান যেখান থেকে এসেছেন সেটা একটা অন্য মাত্রায় চলে গেল অনেক মানুষের কাছে। 2 নম্বর কথা হচ্ছে যে দেখো, আমি তো মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে মানে আমার স্ক্রিন টাইম তো খুব বেশি ছিল না, কিন্তু মানে উনি যে সেটা নোটিস করেছেন এই পারফরমেন্সটা, সেটা আমাকে মানে রিয়েলি টাচড। শুধু উনি নন, আরো অনেকজন ছিলেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা বলেছিলেন, বা ধরো গার্ডিয়ানে ইন্টারন্যাশনাল একটা ম্যাগাজিন, সেখানে রিভিউতে তারা লিখেছিলেন আমার ব্যাপারে, আমার পারফরমেন্সের ব্যাপারে। আমি বিশ্বাস করি, আই উইল অলওয়েজ রিমেম্বার দিস, বিকজ আমি সবসময় বিশ্বাস করেছি যে there are no small roles, there are only small actors, and I am saying this after having played a lead character in films. আমার পরবর্তী রিলিজ যেটা, সেখানেও I am a lead actor. তো মানে যে ছবিতে আই এম নট দ্য লিড অ্যাক্টর এবং অতটা ছোট একটা রোল, সেটা যে উনি নোটিস করে উনি লিখেছিলেন, সেটা আমার কাছে উইল অলওয়েজ স্টে উইথ। আর এত কিছু বললাম তো, লেটস বি অনেস্ট, ভাই আমি বিশাল বড়, লেটস বি অনেস্ট, এখন শাহরুখ খান এটাকে এখন এক্সপ্লেন করতে গেলে একটা আরেকটা সেশন লাগবে। লেটস, এখানে কি বলবে বলো তো, তুমি অনেক কিছু বলতে পারো, গুছিয়ে বলতে পারো। ব্যাপারটাই ফ্যানটা কে ছিল, গৌরব না আরিয়ান? গৌরবের মতো করে তুমি বলতে পারো হ্যাশট্যাগ ওসিফ স্টার নেই, দুনিয়া হ্যায় মেরা।
হ্যাঁ, আমি তো একটা পোস্টও দিয়েছিলাম যেখানে আমি লিখেছিলাম যে আগর কিসি চিজ কো, ওই ওম শান্তি ওমের ওই লাইন, একেবারে একেবারে আই সি কি বলবো, মানে যারা আমার বন্ধু বান্ধব তারা জানে যে বিক্রম রাথোড় হিসেবে উনি যখন জওয়ানের ইন্টারভাল ব্লকে ওই বাবা হিসেবে যখন উনি ঢোকেন, ঠিক আছে, এরকম ভাবে হেডফোনটা লাগিয়ে ওই যে এন্ট্রিটা উনি নেন, তখন আমার বন্ধু বান্ধবরা জানে যে আমি কিভাবে রিয়াক্ট করেছি। কারণ দেখো, আমি এই এই বিদেশি ছবি, ইউরোপিয়ান ছবি, হলিউডের ছবি, কোরিয়ান ছবি, এই তাই সবকিছু জীবনে অনেক পরে দেখেছি, এবং ফাটিয়ে দেখেছি, ডেফিনেটলি দেখেছি, আজ এখনো দেখি। কিন্তু আমি এটা কোনোদিন আমার জীবন থেকে এটা চেঞ্জ করতে পারবো না যে আমার যে প্রথম ছবি দেখার অভ্যেস সেটা কিন্তু ওই হিন্দি ছবি দেখেই হয়েছিল, হিন্দি এবং বাংলা অবশ্যই। তো সেটা আমি ওই যে একদম আর কি যে কমার্শিয়াল ছবি আর সেই দেখেই কিন্তু আমি বড় হয়েছি। হলে গিয়ে প্রিয়া হোক, বসুশ্রী হোক বা নবীনায় হোক, বাংলা বা হিন্দি ছবি, বাড়িতে উত্তম কুমারের ছবি, সত্যজিৎ রায়ের ছবি, এনাদের ছবি দেখে বড় হওয়া। তো I can't suddenly if somebody comes and tells me আচ্ছা স্করসেসি দেখেছিস, এই দেখেছিস, ওই দেখেছিস, ঠিক আছে দেখেছি, নিশ্চয়ই দেখেছি, ওয়েস অ্যান্ডারসন দেখেছি, কিন্তু these you can't change that about. এগুলো ইমোশন কোথায় থেকে এই আমাদের বলিউড বা বাংলা ছোটবেলা, মানে যতই আছে বিরাট কোহলি দেখি, সচিন বা সৌরভ, তাদের প্লেসটা আমাদের কাছে অন্য জায়গাতেই থাকবে, যাদের অ্যাকচুয়ালি ছোট থেকে অ্যাডমায়ার করে এসেছি। একেবারে সচিনের ক্ষেত্রেও সেম জিনিস, আমি যেটা আমরা একটা অন্য ডিসকাশনে চলে যাচ্ছি, কিন্তু আমি বলবো এটা যে ধরো সচিন যখন এলো ইন্ডিয়ান টিমে, তারপরে 90s এর তুমি যদি দেখো কি অবস্থা ছিল ইন্ডিয়ান টিমে, হ্যাঁ সাংঘাতিক খারাপ অবস্থা, একা একটা মানুষ টানছে, তারপরে হলো ম্যাচ ফিক্সিং। তো এই কনটেক্সট গুলোই এই মানুষদের একটা অন্য জায়গায় নিয়ে যায়। আরেকটা কারণ আছে তার, মানে আমি এটা আমি হালকা করে আই জাস্ট ওয়ান্ট টু পয়েন্ট দিস আউট, সেটা হচ্ছে যে আমি ধরো যখন বড় হচ্ছি না তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল, তো আমার কাছে আমি যে এই শাহরুখ খানের ছবি দেখতে যাচ্ছি বা ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে, সচিন ব্যাট করতে নামছে, হ্যাঁ, বা হরভজন সিং এর হ্যাট্রিক হচ্ছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, এইগুলো আমার এই মাথায় থেকে যাচ্ছে, because there is no other way for me to access these moments in my life. মানে এটা হতে পারে না যে আমি নবীনায় দেখলাম, ধরো কাভি খুশি কাভি গাম, হ্যাঁ ওই হেলিকপ্টারটা নামছে, সেখান থেকে ওরকম দরজাটা খুললো, হ্যাঁ ওটা আইকনিক। তো when I'm watching the film in নবীনা, I know for a fact যে এটা কিন্তু নেক্সট 2-3 মাসে আমি আর এক্সপিরিয়েন্স করতে পারবো। আমার বাবা মার অত পয়সা নেই যে এটা আমি এসে আরেকবার দেখবো। আমার বয়স, আমি তখন এমনিও খুব ছোট, আমার বাবা আমাকে অ্যালাউ করে না এসব দেখতে দিতে। আর থার্ড অফ অল হচ্ছে আমি জানি যে এটা কেবিলে আস্তে আস্তে আরো 2-3 মাস হয়ে যাবে, আর আমার বাড়িতে একটা সময় ছিল যখন কেবল অফ করে দেওয়া হয়েছিল পড়াশোনা, মানে ইজি টু অ্যাক্সেস জিনিসটা ছিল না আমাদের কাছে। মনে আছে ছোটবেলাতে কেবিলে একটা হলপ্রিন্টই বলছি, হ্যাঁ কেবিলে একটা হলপ্রিন্ট ফিল্ম চালাবে, সেটার জন্য গিয়ে শনিবার হাফ টাইম স্কুল শেষ হওয়ার পরে গিয়ে দাবি করতাম, দাদা আজকে দুপুরবেলা 2টোর সময় কোন ছবিটা চালাচ্ছ, এটা চালিও না। এই অ্যাক্সেসিবিলিটি গুলো না থাকা, আর এখন তো কি মানে প্রমোট করছি না বিষয়টা, বাট কেউ চাইলে টরেন্ট থেকে একটা লিংক ডাউনলোড করে দেখে নিচ্ছে, মানে হাতে চলে এসছে। ওই অ্যাক্সেসিবিলিটি যত মানে বেশি হয়ে গেছে, তত ইমোশনটা আই থিংক কম হয়েছে একটু হলেও, কোথাটা গিয়ে ইমোশনটা কম হয়েছে। বা আমি বলবো যে একটা সময় থাকে জানো সবকিছুর, যেরকম ধরো আমাদের বাংলা সিনেমারও একটা গোল্ডেন পিরিয়ড ছিল, যেটাকে ওই 60s এর সময়টা, তো ইট হ্যাপেন্স। আবার এই যে টরেন্ট, আমার তো একেবারেই বলা উচিত না, কিন্তু এটা যেহেতু উনি নিজেই বলেছেন, অনুরাগ কাশ্যপ নিজেই বলেছিলেন নিজের একটা ইন্টারভিউতে যে টরেন্ট না থাকলে এত বড় ফিল্ম মেকার হতাম না। সো देयर ইজ আ ফ্লিপ সাইড টু এভরিথিং। তোমার স্মল রোলের যে পার্টটা তুললে, ওখানে আমি একটা পয়েন্ট অ্যাড করবো। হ্যাঁ, আমার খুব পছন্দের ছবি হচ্ছে ঋতুপর্ণ ঘোষের বানানো রেইনকোট। অজয় দেবগন, ঐশ্বরিয়া রাই থ্রু আউট দ্য ফিল্ম দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, মানে আর ওই দুজনের কেমিস্ট্রি বেশ এনজয় করেছিলাম, গান টান সব দিয়ে শুয়া মুদগলের ভয়েস। বাট তারপর না 5 মিনিট একটা রোলে একজন অভিনেতা ঢোকেন, একজন ভেটারান অ্যাক্টর ঢোকেন, তার নাম আন্নু কাপুর।
তিনি কিন্তু এসে সারা সিনেমা জুড়ে অজয় দেবগন এবং ঐশ্বরিয়া রায়ের করা দুর্দান্ত পারফরমেন্সকে খুব খারাপ ভাষায় বললে খেয়ে নিয়ে চলে যান। 5 মিনিটের রোল, কিন্তু 5 মিনিট স্মল রোল, ইম্প্যাক্টফুল রোল। তো কোথাও গিয়ে রোল ছোট, আমি খুবই ছোট মানুষ এবং জাস্ট নিজের স্বল্প জ্ঞান দিয়েই বলছি, কোথাও থেকে স্মল রোল বলে কিছু হয় না, ইম্প্যাক্টফুল রোল কতটা সেটা ম্যাটার করে যায়, তাই না? একেবারে একেবারে লেখার উপরেও ডিপেন্ড করে, লেখাটার উপরেও ডিপেন্ড করে। ওনার রোলটা সেখানে মানে খুব ভালো লেখা হয়েছে, সেটার উপরেও ডিপেন্ড করে, সত্যি একেবারেই তাই। যাক, এবার একটু আমরা পারিয়ার পয়েন্টে ফিরে আসি, সেটা হচ্ছে তথাগত মুখার্জি। তুমি পারিয়া ছাড়াও তার আগে তার আরো একটা ছবি যেটা পরবর্তীকালে আসতে চলেছে, তুমি বলছো এই বছরে, ওটা আগে শুট হয়েছে নাকি? আচ্ছা, ওটা 2022 সালে শুট হয়েছে, গোপনে মদ ছাড়া ওটার নাম। দুটো ছবির কাজ করার পর তোমার তথাগত মুখার্জির ডাইরেকশন সম্বন্ধে কি মনে হয়? তিনি কি মানে ওই মানে অ্যাক্টরকে স্পেস দেন ইম্প্রোভাইজ করার, নাকি না তিনি জাস্ট একটা মানে যে একটা ফরম্যাট ফেলে দিলেন যে এটাকেই ফলো করতে হবে? দু ধরনের ডাইরেকশন হয় তো, তিনি অ্যাজ এ ডাইরেক্টর কোন ফরম্যাটটা ফলো করেন, তোমার একটা হিসেবে কি মনে হয়? না না, উনি স্পেস দেন ইম্প্রোভাইজ করার। আমি করেওছি ইম্প্রোভাইজ। পারিয়াতে অনেক জায়গা আছে, অনেক সংলাপ আছে যেগুলো আমি ইম্প্রোভাইজ করেছি সেটে, ইম্প্রোভাইজ করেছি আমাদের ওয়ার্কশপে। হ্যাঁ, অনেক মুভমেন্ট, অনেক ধরনের ডেলিভারি, নানান ধরনের জিনিস যেগুলো আমরা ইম্প্রোভাইজ করে তৈরি করেছিলাম। গোপনে মদ ছাড়ানোর ট্রেলার এখনো বেরোয়নি, কিন্তু যেহেতু আমি ট্রেলারটা দেখেছি, আমি জানি যে ট্রেলারেই আমার একটা সংলাপ আছে যেটা মানে একেবারে ইম্প্রোভাইজড। সংলাপটা অন্য কিছু হওয়া উচিত ছিল, কিন্তু ওয়ার্কশপে আমি ওটাকে ইম্প্রোভাইজ করে অন্য কিছু একটা বলেছিলাম, তারপরে তথাদা বলেছিল ওটাই রেখে। সো দ্যাটস দেয়ার। কিন্তু তথাদার যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে তথাদার রিকোয়ারমেন্টস গুলো খুব স্পেসিফিক। মানে একটা চরিত্রের তো একটা কি বলবো, একটা বেস হয়, একটা বেস থাকে, সেই বেসটার ব্যাপারে তথাদা খুব স্পেসিফিক। সেই বেস থেকে তুমি এদিক ওদিক নড়তে পারবে না। সেই বেসটা তোমাকে তথাদার স্ক্রিপ্টে, ডিসকাশনে, আলোচনা, আড্ডা সবকিছুতেই সেটাকে তৈরি করে দেয়। মানে হচ্ছে যে এইটা আমার রিকোয়ারমেন্টস, এবার তুই আমাকে এইভাবে ডেলিভার করে দে। তো সেটা নিয়ে তথাদা ইজ অ্যাবসলিউটলি ভেরি ক্লিয়ার। এটা আমি বলবো যে হি হ্যাজ ভেরি স্পেসিফিক রিকোয়ারমেন্টস। এবার কিছু অভিনেতা অভিনেত্রী থাকেন যারা সেটার উপরে বিল্ড করে, আর কিছু অভিনেতা অভিনেত্রী থাকেন যারা ওটাকেই ফলো করে তারা এগিয়ে যায়। কিন্তু হি ইজ ভেরি ভেরি স্পেসিফিক। আর তথাদার ব্যাপারে কি বলবো, মানে আমি বললাম তো যে দেখো, মানে আমি এর আগে এমন একজন মানুষের সাথে মানে আমার আলাপ হয়েছিল সিরিয়ালে, তথাদার কথাই বলছি, যে সে মানে খুব মানে একটা হিরো মার্কা একটা লোক। হ্যাঁ, সে আমার সিরিয়ালে ভিলেন করতে এসেছে, আমি যাকে ভালোবাসি তার সাথে বিয়ে করে নিচ্ছে, এই করে নিচ্ছে, গুন্ডা ফুন্ডা এই লাইনে একটা লোক। সেই লোকটাকে আমি দেখেছি যে সিরিয়াল সেটা একবারে হিরোর মতন থাকে। আবার আরেকটা মানুষকে আমি দেখেছি যে মানে ওয়ার্কশপ বা রিহার্সালের সময় সে একটা সম্পূর্ণ অন্য ব্যক্তি হয়ে যায়। মানে একটা মানুষ যে কতটা খাটতে পারে, এটা তথাদার কাছ থেকে আমি শিখেছি। আমি সত্যি কথা বলছি, ইট ইজ আনইমাজিনেবল। এবং দ্বিতীয় জিনিস যেটা আমি শিখেছি তথাদার কাছ থেকে, সেটা হচ্ছে যে তথাদা না নিজের ফ্লোরে কোনো ধরনের হায়ারার্কি অ্যালাউ করে, যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যে আমি দেখবে আমার পোস্টেও আমি সবসময় লিখি ক্যাপ্টেন বলে আমি তথাদাকে অ্যাড্রেস করি, কারণ সেই একজন ভালো ক্যাপ্টেন যে কখনো বিরাট কোহলি আর রোহিত শর্মা বা বিরাট কোহলি আর MS ধোনির মধ্যে কোন রকমের প্রবলেমস আনতে দেবে না। So the thing is that on his set there is nobody who gets special treatment, no one, and he will always maintain that যে একটা গোটা টিম কাজ করছে। মানে ম্যান ম্যানেজমেন্টের দিক থেকে লোকটার অভিশাস্ত্রী বলছো, তাই তো? গ্যারি কার্স্টন। ওকে দ্যাটস আ বিগ স্টেটমেন্ট। গ্যারি কার্স্টন, ধরো আমি একটা পয়েন্ট অবধি গেলাম বা কোনো সিন একটা পয়েন্ট অবধি গেল, বিশেষ করে এটা হয়েছিল গোপনে মদ ছাড়ানোর ক্ষেত্রে, তথাদা উড পুশ আস টু টেক ইট ইভেন ফার্দার। আরো পারবে। সো এই জিনিসটা খুব ভালো পুশ করতে পারে মানুষটা। হ্যাঁ, বাট আমি যেটা বললাম, হি হ্যাজ ভেরি স্পেসিফিক রিকোয়ারমেন্টস।
আচ্ছা, এরপর প্রেম টেমে খগেন নামক একটি সারমেয়ের সঙ্গে তোমার বন্ধুত্ব, এখানে সারমেয়ের সঙ্গে তোমার আউট অ্যান্ড আউট শত্রুতা। এই পোলচাপার জিনিসটা অ্যাজ এ হিউম্যান বিং সৌম্য মুখার্জির জন্য সে কোন সাইডে, প্রথম কথা, নাকি না সে আমার মতো নিউট্রাল পার্সন যে কুকুরের প্রতি প্রেমও নেই শত্রুতাও নেই, শুধু ওই গায়ে ওঠাটা নিয়ে প্রবলেম, বন্ধু বান্ধব যদি কেউ খাওয়ায় আমার দুটো বিস্কুট খাওয়াই দেবে, আমি একটা প্যাকেট কিনে দিচ্ছি, বাট আমি খাওয়াবো না, খাওয়ালে গায়ে উঠে আসবে, এইরকম জায়গাতে যদি যেই সাইডে হয়ে থাকো সেই সাইড থেকে তোমার সাইকিটা কি ছিল এই রোলটার পিছনে ঢোকবার, টোটাল সাইকিটা জানতে চাইছি। দেখো, প্রথমত মানুষ সমূহ সবসময় তাদের ভালো, আমার গায়ে ওঠা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ আমার বাড়িতেও একটা ছিল, একজন খুব স্পেশাল ছিলেন, তিনি মানে আমার মেজো জ্যাঠার কাছে থাকতো আর কি, এবং তার বড় হয়ে ওঠাটা আমি পুরো দেখেছি আর কি। আমি তখন খুব ছোট ছিলাম, তো তার সাথে আমার একটা বন্ধুত্ব ছিল। সো আই লাভ দেম, আই লাভ ডগস, আই এম ভেরি ফন্ড অফ দেম, আই লাভ অ্যানিমালস ইন ফ্যাক্ট। তো হ্যাঁ, তো এবার যদি আমি সাইকিতে আসি, আমি বলবো যে প্রথমত যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে নন্দ যে একেবারে এদেরকে দেখতে পারে না, এটা কিন্তু ভুল কথা। আমি এর বেশি কিছু বলবো না, কারণ সেটা একটা স্পয়লার হয়ে যাবে। ছবিটা যারা দেখেছেন, তুমি দেখেছো, তুমিও জানো যে একেবারে যে দেখতে পারে না তা কিন্তু নয়। ওর একটা মানে ওর একটা লজিক আছে, ওর একটা ব্যাকড্রপ আছে, যেটা খুব ক্লিয়ার শেষে কিছু সিনের ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু ওর কোনো হেট্রেড নেই এদের প্রতি, ওর কোনো ধরনের কোনো হেট্রেড নেই এদের প্রতি। তো দ্যাটস ওয়ান থিং। অ্যাট দ্য সেম টাইম ও এদেরকে মারছে, ও এটার একটা বিজনেস চালাচ্ছে। তো এখানেই তুমি বুঝতে পারছো যে এখানে সাইকিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ইজ আ ভেরি কমপ্লিকেটেড পার্সন, নন্দ খুব কমপ্লিকেটেড। যে আমি বারবার লোকজনদের বলেছি যে এই মানুষটাকে পজিটিভ নেগেটিভ, বা ধরো আমি তোমার একটা কথার কথা বলছি যে প্রত্যেকটা চরিত্রের একটা আর্ক থাকে, সাধারণত এই ধরনের চরিত্রের একটা আর্ক থাকে। তুমি যদি খেয়াল করে দেখো আমাদের ছবিতে নন্দর কোনো আর্ক নেই, হি ডাজন্ট হ্যাভ অ্যান আর্ক, এবং এটা কিন্তু কনসিয়াসলি করা হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে আমার তথাদার সাথে কথাও হয়েছে। আমি বলেছিলাম তথাদাকে যে আমি যেটুকু পড়ে বুঝছি যে এর চরিত্রের কিন্তু কোনো আর্ক নেই। সো দ্য থিং ইজ যে এই পুরো জিনিসটাকে একটা থ্রেডে মানে মানে ধরাটা খুব খুব ইন্টারেস্টিং ছিল, খুব ফ্যাসিনেটিং ছিল। আমি অন্যান্য জিনিস নিয়ে তো আমি মানে যাচ্ছি না, যে মাংসের দোকানে যেতাম, সেখানে দেখতাম যে মানুষটা মানুষ নন্দ কি হতে পারে, মাংস কেটেছি, এ করেছি, তাই করেছি। কিন্তু যেটা আমি তথাদার সাথে ক্রমাগত রিহার্সাল করে বা ওয়ার্কশপ করে বোঝার চেষ্টা করতাম, সেটা হচ্ছে যে এই মানুষটা সাইকোলজিটা কি, এন্ড দ্যাট সাইকোলজি ইজ ভেরি ভেরি সিম্পল। মরার পর তো সবাই মাংস, এটা ডিফাইন করে দেয় চরিত্রটাকে। তার ভেতরে নানান ধরনের কমপ্লিকেশন আছে, আমি তো বললাম সেটা। কুকুরদের কে বলেছো ভালোবাসে, নিশ্চয়ই ভালোবাসে, তো কিন্তু তাদেরকে নিয়ে ও ব্যবসাও করছে, তাদের মাংস নিয়ে ও ব্যবসাও করছে। তো এই যে পুরো জিনিসটাকে ওভার পাওয়ার করছে একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে মরার পর তো সবাই মাংস। সিম্পল অ্যাজ দ্যাট। ও মাংস, কুকুরটাও মাংস, আমিও মাংস, তুইও মাংস, ও আমার বান্ধবীও মাংস, আমার মেজো জ্যাঠাও মাংস, আমার বাবাও মাংস, সবাই আমরা মাংস। মুশকিলটা হচ্ছে মানুষ এটা ভুলে যায়। যে জন্য দেখবে যে কুকুরদের ভালোবাসুক না বাসুক, ও কিন্তু মানুষদের খুব একটা ভালোবাসে, ও মানুষকে দেখতে পায়। এমনকি ওর কোম্পানিতেও যারা কাজ করে তাদের প্রতিও কিন্তু ওর কোনো কি বলবো কোনো অ্যাটাচমেন্ট নেই। এম এন শর্মা, অম্বরীশ চরিত্রটা করেছে, তার প্রতি ওর কোনো অ্যাটাচমেন্ট। সো whether he's a dog lover or hater, I don't know. I don't think he's either, but he's definitely somebody who hates mankind. মানুষকে অপছন্দ করে। গল্পের মোড় কোন দিকে যাবে আমরা জানি না, তবে এই চরিত্রটা কিন্তু একটা যদি প্রিকুয়াল হয়, স্পিন অফ কাইন্ড অফ, যেটা আমরা দেখে একটা ইউনিভার্স ক্রিয়েট করা, দেখতে কিন্তু মন্দ লাগবে না, তাই না? এই মানুষের প্রতি এই বিতৃষ্ণাটা তার কেন, একটা ক্যারেক্টার স্পিন অফ আমি বলছি।
হ্যাঁ, কিছু 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 জিনিস তো আমি মাথায় রেখেই ছিলাম চরিত্রটা করার সময়, যে এইটা হবে ওর ব্যাকড্রপ। কিছু কিছু জিনিস আমাদের ডিসকাশনের মধ্যেই ছিল যে এইটা হচ্ছে ব্যাকড্রপ, কারণ কিছু মানে আহ, তোমাকে এগুলো করতেই হয়। আমাদের খুব মানে প্রপার একটা আহ, একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল চরিত্রটার জন্য। সেখানে তার একটা ব্যাকড্রপ আছে, তার একটা হিস্ট্রি আছে। এবং ওই যে এম এন শর্মার সাথে যে সিনটা হয় ওদের কেবিনে, সেখানে যখন ও বলে যে ওর বাবা মাকে কুপিয়ে মেরেছিল, তো সেই রেফারেন্সেস গুলো যেরকম আসে, তাছাড়াও আমি বলবো অনেক জায়গায় তুমি দেখবে যে ও কিন্তু ও কেন ওই কথাটা বলছে যে আমি ওই নার্সটা হতে চাই, ও কেন বলছে এবং কিভাবে বলছে, সেটাতেই বোঝা যায় যে দের ইজ আ হিস্ট্রি টু। ফ্যাসিনেটিং হবে যদি সেটা কোনদিন করা যায়, কিন্তু আমাদের এখানে তো সেই সব করার খুব একটা মানে উপায় নেই। যেমন ধরো বিদেশে ব্রেকিং ব্যাড হয়েছিল, সেখান থেকে বেটার কল সল তৈরি হয়েছে, আরো বেটার একটা শো তৈরি হয়েছে। তো উই হ্যাভ সাম লিমিটেশন, বাট ভলিউম 2 হবে, সেখানে আরো অন্যান্য জিনিসপত্র হবে নিশ্চয়ই। তো একটা চরিত্র নির্বাচনের ক্ষেত্রে প্রথমত প্লট শুনলে, তার ন্যারেশন শুনলে, চরিত্র নির্বাচনের ক্ষেত্রে তুমি কি কি বিষয়গুলো প্রথমে মাথায় রাখো? যখন একটা কাইন্ড অফ একটা টিক বক্স, ডুজ অ্যান্ড ডোন্টস কাইন্ড অফ, কি কি জিনিস মাথায় রাখো? দেখো, আমি আহ, তুমি নিশ্চয়ই জানবে যে আমি যেখান থেকে শুরু করেছি, থিয়েটার করতাম আগে, স্কুল থেকে থিয়েটার করেছি। আমি প্র্যাকটিক্যালি মানে মানে ক্রাউডে দাঁড়িয়ে থাকা একজন অ্যাক্টর থেকে শুরু করেছি। মানে আমার প্রথম কাজ ইন্ডাস্ট্রিতে ছিল যে প্রায় 20 জন ছিল একটা ফ্রেমে, একটা ক্রাউড 20-25 জন চেঁচাচ্ছে তারা, তার মধ্যে আমি একজন। 500 টাকা পেয়েছিলাম গিয়ে করার জন্য, এবং আমি 500 টাকাটা চাইও নি। আমি 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 পাগল হয়ে গেছিলাম এই 500 টাকাটা পেয়ে। তো আমি সেখান থেকে শুরু করেছিলাম। তো কেরিয়ারের অনেকটা আহ, আহ, অনেকগুলো মানে চয়েসেস আমার কিন্তু নিজের করা না, দে কেম টু মি। এবং মানে দে কেম টু মি ইন দ্য সেন্স দ্যাট আমি অডিশন দিয়েছি, আমি করেছি, মানে আমার আর ওখানে চুজ করার কোনো বিষয় মানে কোনো জায়গাই ছিল না। হ্যাঁ, কিছু কিছু চরিত্র আমি করিনি, কিছু কিছু কাজ আমি করিনি। সেখানে তো মেইন জিনিস যেটা আমি দেখেছি যে আমি নিজেকে রিপিট করছি কিনা, এক। 2 নম্বর জিনিস হচ্ছে যে উম, এখানে উম, মানে স্ক্রিপ্টে এই চরিত্রটা আহ, ঠিক করে ফ্লেশ আউট করা আছে কিনা। মানে এই 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 যে যাবতীয় যা জিনিস হয়, কিন্তু আমি সত্যি কথা বলছি যে ফ্রম দ্য প্লেস আই কাম ফ্রম, মোস্ট অফ মাই প্রজেক্টস আই ডিড ইট বিকজ মানে আই হ্যাড নো চয়েস। মানে আই হ্যাড নো চয়েস মানে ইন দ্য সেন্স দ্যাট আই রিয়েলি ওয়ান্টেড টু ডু দিস। আই রিয়েলি ওয়ান্টেড টু ডু অল অফ দিস। তো এখনো মেবি আই এম নট ইন পজিশন যেখানে আমি সবসময় চুজ করতে পারি আমার প্রজেক্ট। আমাদের ইন্ডাস্ট্রিতে তো মানে ফিনান্সিয়ালি আমরা এখনো অতটা স্টেবল হয়ে উঠতে পারিনি অ্যাজ এন ইন্ডাস্ট্রি। তো সবসময় ওই সুযোগটাও থাকে না যে ধরো বছরে একটা ছবি করলাম বা বছরে দুটো ছবি করলাম, যেটা ধরো একটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে করার সুযোগ থাকে। তো হোপফুলি সেটা হবে ইন দ্য ফিউচার, বাট এখন মোস্টলি ইফ আই সি দ্যাট সার্টেন থিংস আর টেকেন কেয়ার অফ, দেন আই ডু ইট। বাট অবভিয়াসলি আমি অনেক কাজ ছেড়েওছি, এবং এই কারণেই ছেড়েছি বিকজ আমি সেখানে বুঝেছি যে আই ডোন্ট ফিল মোটিভেটেড ইনাফ টু ডু ইট। এসভিএফ একটা বড় ব্যানার, এবং কিংবা পরবর্তীকালে যেই ব্যানারগুলো তুমি কাজ করেছো, আমি বলিউডটা আলাদা রাখছি, সাইডে রেখে বলছি, তো তথাকথিত এসভিএফ এর লেভেলের অতটা বড় ব্যানার নয়। মেবি তাদের অনেক ভালো গেটার গোল ছিল, বাট সেক্ষেত্রে কোথা থেকে লজিস্টিক্যালি একটু হলেও কম বেশি, একটু বেটার ট্রিটমেন্ট, একটু কম ট্রিটমেন্ট থাকে। এছাড়া প্রোডাকশনে কি কি চ্যালেঞ্জেস মানে ফেস করতে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর? ব্যানারটা যদি একটু যদি তুলনামূলকভাবে ছোট হয়ে যায় তাহলে, উইথ ডিউ রেসপেক্ট টু অল। দেখো, এসভিএফ ইজ দ্য রিজন ওয়াই আমি তোমার সাথে আজ এখানে বসে ইন্টারভিউটা করছি। এক তো হচ্ছে আমার থিয়েটার, এক তো হচ্ছে আমার স্কুল, কারণ স্কুল থেকে আমি থিয়েটার করা শুরু করেছি, তো সেখানে একজন টিচার ছিলেন। এবং তারপরে আমার থিয়েটার, তারপরে হলো এসভিএফ। আমার প্রথম ওয়েব সিরিজ এসভিএফ এর সাথে। আমি অনেক বছর আগে জাস্ট 3 দিনের জন্য একটা সিরিয়ালে পাঠ করার সুযোগ পেয়েছিলাম। সেই সিরিয়ালটাও এসভিএফ এরই ছিল, 3 দিনের জন্য। আর আমার প্রথম ছবি অ্যাজ এ লিড এসভিএফ এর সাথেই করেছি, এবং সবকটাই অডিশন দিয়েই আর প্রত্যেকটা অডিশন দিয়ে। তো আই এম কমপ্লিটলি ইনডেটেড টু দেম যে আই
অনেস্টলি স্পিকিং মানে আমি এই যে অডিশন প্রসেসটা দেখেছিলাম প্রেম টেমের সময়, বহু লোকজনদের অডিশন নেওয়া হতো, ইয়ে করা হতো, অনেকগুলো রাউন্ডস অফ অডিশন হয়েছিল। আমার প্রথম ওয়েব সিরিজের সময় আমি জানি যে অনেকজন অ্যাক্টার্স এর অনেককে অডিশন করা হতো। তো এই প্রসেসটা থাকার জন্যই কিন্তু আমি চান্সটা পেয়েছি, সো আই এম ইনডেটেড টু দেম ফর দ্যাট। সো দ্যাটস ওয়ান। দেখো, ওভারঅল প্রোডাকশনের যেটা মানে আমাদের অভিনেতাদের তুমি যদি জিজ্ঞেস করো যে যেখানে অসুবিধাটা হয়, সেটা হচ্ছে আর কিছুই না, আমাদের একটা জায়গাতেই অসুবিধে, সেটা আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম, যে সবাই জানে এটা, আমরা মানে উই আর নট আনঅ্যাওয়্যার অফ দিস থিংস, সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি। এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তোমার কাছে টাকা থাকলে তুমি সময় কিনতে পারো, আর তুমি যদি সময় কিনতে পারো তাহলে তুমি একটা চরিত্রের পেছনে আরেকটু বেশি সময় তুমি দিতে পারবে। এটাই হলো বিষয়। এই একটাই জায়গা হচ্ছে আমি বলবো না প্রবলেম্যাটিক, আমি বলবো চ্যালেঞ্জিং। এবং আমি এটাও বিশ্বাস করি যে দ্য ডেজ আহেড আর বেটার। আমরা একটা রিজনাল ইন্ডাস্ট্রি, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্যান্ডেমিকের পরে তার একটা এফেক্ট পড়েছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতেও পড়েছে। ইটস ন্যাচারাল। আজকে তুমি দেখো অল ওভার দ্য ওয়ার্ল্ড, যখন এই বার্বেনহাইমার উইক চলছিল, অপেনহাইমার আর বারবি রিলিজ করছিল, গোটা পৃথিবী বসেছিল যে উই হ্যাভ টু মেক দিস ওয়ার্ক, উই হ্যাভ টু মেক দিস ওয়ার্ক। কেন? বিকজ অফ দ্য প্যান্ডেমিক লোকে হলে যাচ্ছিল না বলে। টম ক্রুজকে বলা হচ্ছিল যে আপনি সিনেমা বাঁচিয়েছেন, ঠিক আছে। শাহরুখ খানকে আগের বছর বলা হচ্ছিল যে আপনি না এলে কি হতো, মানে we would have been finished. So we all are going through a rough time. আমার নিজের হয়েছে, আমি এক বছর আমার মানে যেহেতু আমি টেলিভিশন করতাম না, তো আমি এক বছর আমার যাবতীয় যা সেভিংস ছিল আমি সেটা আমাকে খরচা করতে হয়েছে। সো ইটস দ্য ফিনান্সিয়াল বিট, যেটা মানে টাকা পয়সার দিক থেকে থিংস গেট ডিফিকাল্ট। এটাই হচ্ছে একমাত্র সমস্যা, আর কোনো সমস্যা নেই। বাকি জিনিস হয়ে যাবে, উইথ টাইম এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ। সব ভালো হোক, সব আলো হোক। এরপরে যেটা হচ্ছে নন্দন থেকে সরিয়ে দেওয়া পারিয়াকে, বা নন্দন থেকে সরিয়ে যাওয়া, যাই শব্দ ব্যবহার করি না কেন, দিনের শেষে নন্দন কিন্তু তৈরি হয়েছিল ফর বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বা বাংলা সিনেমার হিতকর অর্থেই। সেখান থেকে সরে যাওয়াটা তুমি কিভাবে দেখো? মানে এটা কোনো অ্যাক্টর বা ইসে নয়, সিনেমা লাভার হিসেবে দেখ, আমার যা জানতে চাইছি, এবং অ্যাক্টর হিসেবে তো একটা পয়েন্ট থাকবেই সঙ্গে অ্যাডিশনাল। দেখো, ওটা একটা ফেস্টিভ্যালের জন্য সরানো হয়েছে, তো এটার বিষয়ে মানে আমাদের টিমের পক্ষ থেকে আমরা খুব ক্লিয়ার, আমাদের একটা স্টেটমেন্ট অফিসিয়ালি দেওয়া রয়েছে, আমি সেটাতেই স্টিক করব। কারণ ছবিটা বোধহয় আজকে নন্দন হাউসফুল আজকে ফিরে এসেছে নন্দনে, তো ওই জন্য এই মুহূর্তে ওটা নিয়ে কমেন্ট করাটাও ঠিক হবে না। এবং আমার মনে হয় যে যেখানে ছবিটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, তখন এইগুলো এমনিও let's keep all these things in for a later discussion. এবং একটা ফেস্টিভ্যালের জন্য হয়েছে, এইটুকুই আমি বলতে পারি। তো সুতরাং সেখানে এটা নিয়ে আর বেশি ডিসকাস করাটাও আর কোনো মানে নেই বেসিক্যালি। এন্ড ইটস ওকে, মানে একটাই জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে যে নন্দন এমন একটা হল যেখানে সবাই গিয়ে ছবি দেখতে পারে, মানে ওটার টিকিট প্রাইসটা কম বলেই মানুষ গিয়ে সেখানে দেখতে পারে, মানে দেখতে পারে আর কি, মানে মাল্টিপ্লেক্সে যারা দেখতে পারে না। সো এটাই আমাদের একটু মনে রাখতে হবে, এটাই আমি আশা করছি সবাই মনে রাখবে। কিন্তু আমি আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু দেম যে তারা আবার নিয়ে এসেছে সিনেমাটাকে, আজকে থেকে আবার স্ক্রিনিং হচ্ছে, এবং ইট ইজ হোয়াট ইট ইজ, এন্ড ইটস সামথিং হুইচ ডাজন্ট নিড মাচ অফ আ ডিসকাশন। অনেস্টলি দিস থিংস হ্যাপেন, ইটস ওকে। তো শেষ প্রশ্নে আসবো, সেটা হচ্ছে পরবর্তীতে কি কাজ দেখছি গোপনে মদ ছাড়াও? আমি একটা সিরিজ করছি, চরকির একটা সিরিজ করছি, সেটার পরিচালক। তো হ্যাঁ, সোহিনী সরকার ম্যাম ইজ ইন দ্য শো, এবং সেটা খুব ইন্টারেস্টিং ওয়েব সিরিজ হতে চলেছে। চরকির এই সিরিজটা করছি, তাছাড়া গোপনে মদ ছাড়ান আমি বললাম এই রিলিজ করবে খুব শিগগিরই, সেম ডিরেক্টর তথাগত মুখোপাধ্যায়। এবং আমি আরোই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে, গোপনে মদ ছাড়ান নিয়ে। তার কারণ হচ্ছে যে মানে এই ছবিটা বের হলে আরো লোকজন বুঝতে পারবে যে তথাগত মুখোপাধ্যায়ের রেঞ্জটা কি। এর আগে
আগে ভটভটি রিলিজ করেছে, এবার পারিয়া, এবং পারিয়ার পরে গোপনে মচ্ছরান, which is an out and out comedy. তো আমার এই কিন্তু আর ইউনিকর্নও ভালো লেগেছিল দাদার। ইউনিকর্নটা হ্যাঁ বেশ হ্যাঁ ভালো ছবি হ্যাঁ, ছিল। মানে আমি হল রিলিজের কথা বলছি, আমি হ্যাঁ যে যে হ্যাঁ হ্যাঁ। ছবিগুলো প্রেক্ষাগৃহে রিলিজ করেছে, তো ওগুলো তো রয়েছে। তো মানে গোপনে মদ ছাড়ান হচ্ছে মানে পারিয়া যদি ধরো আমি বলছি যে আহ, আহ, দেশপ্রিয় পার্ক হয়, তাহলে গোপনে মদ ছাড়ান হচ্ছে গিরিশ পার্ক, বুঝতে পেরেছো তো? মানে ব্যাং অপোজিট একটা ছবি, একেবারে ব্যাং অপোজিট একটা ছবি, আউট অ্যান্ড আউট কমেডি, ডার্ক একটা ছবি, কিন্তু ইটস কমেডি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। এবং আমার খুব মানে ভালো একজন বন্ধু, আমার ছোটবেলা থেকে সে আমার বন্ধু, সোহম মজুমদার। আমি ওর সাথে থিয়েটার করেছি, নাটক করেছি, কিন্তু কোনোদিনই আমি স্ক্রিন স্পেস শেয়ার করিনি আমরা দুজনে একসাথে। তো এই ছবিতে সেটা হয়েছে, এবং যারা যারা এই ছবিটা দেখেছেন তারা সবাই বলেছেন, ইন্ডাস্ট্রির অনেকেও এখানে দেখেছে ছবিটা, তারা সবাই বলেছে যে এই ছবিটা সত্যি একটা খুব এক্সাইটিং কাজ হয়েছে। বম্বেতে দেখানো হয়েছে কিছু লোককে এই ছবি, বাংলাদেশে দেখানো হয়েছে কিছু পরিচালকদের এই ছবি, তারা প্রত্যেকেই খুব এক্সাইটেড ছবিটা রিলিজ নিয়ে। তো বাকি যে কাজ করছি, ওয়ার্কশপ চলছে, শুটিং শুরু হবে, এসব যখন বেরোবে নিশ্চয়ই বলবো। তবে আমি দুটো কাজ আমি স্পেসিফিক্যালি বললাম, একটা হচ্ছে লোহ, ডিরেক্টেড বাই রাহুল মুখার্জি, আর আরেকটা হচ্ছে গোপনে মদ ছাড়ান, ডিরেক্টেড বাই তৎপর মুখোপাধ্যায়। এবং একটা হালকা হিন্ট দিয়ে রাখি যে ওই লোকে এখন বলছে যে আহ, আমি আগে একটা মানে বেশিরভাগ আমি প্রেমিকের চরিত্রে অভিনয় করতাম, তো সেই চরিত্রেও আমি ফেরত আসছি খুব শিগগিরই। একটা ছোট্ট হিন্ট রয়ে গেল। মানে মিলিয়ে মিশিয়ে প্যাকেজটা ভালোই রয়েছে সামনের। ভ্যারাইটি ইজ আ স্পাইস অফ লাইফ। বেশ, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য, তোমার ব্যস্ততম শিডিউলের মধ্যে থেকেও থ্যাংক ইউ সো মাচ। আগামী থ্যাংক দিন ইউ ভালো সো হোক, মাচ ফর হ্যাভিং মি। সবটা আলো হোক। ভালো থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো।